শুভশ্রীদি খুবই সুইট এবং খুবই শান্ত এবং খুব সফট স্পোকেন, যেটা আমার মনে হয়। আমি 27 কেজি ওজন কমিয়েছিলাম, এটা খুব অবিশ্বাস্য লাগছে শুনতে। তো আমার মনে হয়েছে যে ওয়েন ইউ আর বিজি এভরিথিং ইজ ইজি। দিনের শেষে যেন আয়নায় দাঁড়িয়ে এটা না মনে হয় যে ইয়ার আমি ওটা দিতে পারতাম, আমি দিইনি, বা আমি অন্যায় করেছি কিছু একটা, বা আমি আমার কাজকে কোনোভাবে প্রতারণা করেছি, সেটা যেন না হয়। ডিসিএম এর 15 বছর এবং তোমারও তো হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে আমরা জানি গৌরাঙ্গর হাত ধরে, কি বলবে? দেখো, এটা একটা কোইন্সিডেন্ট এবং খুবই একটা পজিটিভ জিনিস আমার মনে হয়, কারণ ঠিক 15টা বছর ডিসিএমে রানা দাদের কমপ্লিট হচ্ছে এবং তার সাথে আমার জীবনের প্রথম ছবি। তো দুটো সেলিব্রেশন আমার কাছে। তো আজকে আমাদের কেক কাটা হয়েছে এবং আমার জীবনের প্রথম ছবি, খুব শুভ একটা দিন। 2025 ডিসেম্বরে রিলিজ হতে চলেছে ল গৌরাঙ্গের নামে। তো ওভার এক্সাইটমেন্ট, কোথাও গিয়ে একটা ভয়, কোথাও গিয়ে একটা বুক ধুকপুক, সেগুলো তো আছেই। তো দেখা যাক কী হয়। এবং তার আগে আরেকটা বড় উৎসব আছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ধূমকেতু এত বছর পর, এবং যেই জুটিটাকে আমরা এত ভালোবেসেছি, বাঙালির মানে কাল্ট, মানে লেজেন্ডারি জুটি, আমি তো তাই বলবো। তো সেই জুটিটা আবার স্ক্রিনে ব্যাক করছে, তো এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে এটা অনেক বড় অপেক্ষার অবসান হয়েছে। মানে যাদেরকে আমি ক্লাস 5 থেকে চ্যালেঞ্জে দেখেছি, তো তাদেরকে আবার দেখতে পাবো, মানে এটা অদ্ভুত আলাদা এক্সাইটমেন্ট। এবং আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে সিনেমাটা 12 বছর আগে তৈরি হয়েছে এবং সেটা এখন হচ্ছে, মানে এটার একটা আলাদা মানে হাইপ আছে। তো ডেফিনেটলি আমি এটার জন্য খুব আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে ধূমকেতু সব রেকর্ড ব্রেক করে দেবে। ট্রেলার লঞ্চের দিন দেবদা শুভশ্রীদি যখন একসাথে স্টেজ শেয়ার করলো, নাচলো, ওই মুভমেন্টটা কেমন ছিল? ডেফিনেটলি ভালো ছিল এবং ওটা প্রচুর শেয়ার হয়েছে। ইভেন আমার কলেজের বন্ধুরা এবং আমার বাড়ির আশেপাশে যারা বন্ধুরা আছে, বা আমরা যারা একসাথে ক্রিকেট খেলি, তারা প্রত্যেকে শেয়ার করেছে এক একজন। তারপর আমাদের গ্রুপে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টুডেন্টস হোক বা যারা জব করে তাদের হোক, টিনেজার্স হোক, তারপর থেকে দেব শুভশ্রী আবার একসাথে কত বছর পর একই স্টেজে পারফর্ম করলো এবং ব্লক একে অপরকে ব্লক করেছিল, সেটা খোলা নিয়ে আলোচনা করা বা ফলো ব্যাক করা নিয়ে আলোচনা। তো এগুলো আলাদা এক্সাইটমেন্ট, মানে এটা একটা সত্যি আলাদা ব্যাপার। দেখো, আমি সত্যি কথা বলি, আমি 27 কেজি ওজন কমিয়েছিলাম, এটা খুব অবিশ্বাস্য লাগছে শুনতে, বাট সত্যিই তাই। আমি 101 কেজি থেকে প্রায় 73 অবধিও একটা টাইমে গেছিলাম, 74-এর কাছাকাছি গেছিলাম। তো এবার এই মুহূর্তে আমাকে আপনারা যেরকমভাবে দেখতে পাচ্ছেন, এখন আমার শরীরে মাংস আছে, আমার ওজন বেড়েছে, কিন্তু আমি যখন শুটিংয়ে, আমাকে ছবিতে দেখলে বুঝতে পারবেন, আমি শুটিংয়ে এর হাফ ছিলাম। এখন আমার শরীরে অনেকটা মাংস লেগেছে, মানে আমি এরও হাফ হয়ে গেছিলাম শুটিংয়ে, কারণ ওটা প্রয়োজন ছিল। তাই সাথে সাথে সৃজিতদা তো খুব প্রশংসা করলেন, এই পাওনাগুলো কি শুটিং সেটেও হয়েছে? ট্রুলি স্পিকিং নো, বাট মানে অ্যাকচুয়ালি আমি সরাসরি বলি, এটা আমি এখনও কোনো ইন্টারভিউতে বলিনি। সেটা হচ্ছে শুটিংয়ের প্রথম দিন আমি যখন যাই, আমার হাতে স্ক্রিপ্ট ছিল। আমার একটা স্বভাব আছে, আমি ফ্লোরে একটু স্ক্রিপ্ট নিয়ে যাওয়া পছন্দ করি। হয়তো ওটা আমার মুখস্থ আছে এবং পরপর আর্টিস্টরা বলা বলি করছে, রিহার্সাল করছে, প্র্যাকটিস করছে, মনিটর করছে, ওটা হয়ে যাচ্ছে। বাট আমার মাথায় কী থাকে, আমার হাতে স্ক্রিপ্টটা রয়েছে, আমি যদি আটকে যাই তাহলে আমি ওখানে ওটা দেখে নেবো। বাট হয়তো দেখতে হয় না, তবু আমার অভ্যাসবশত স্ক্রিপ্টটা রয়েছিল হাতে ফার্স্ট দিনকে শুটিংয়ে। তো উনি আমায় এসে জিজ্ঞেস করলেন, স্ক্রিপ্ট মুখস্থ হয়নি? আমি বললাম হ্যাঁ স্যার, মুখস্থ হয়ে গেছে। বলছে তাহলে ফ্লোরে কেন স্ক্রিপ্টটা নিয়ে এসছো? এটার মানে এটা বোঝায় তোমার মুখস্থ হয় না? না সরি স্যার, আপনি নিয়ে যান, আমি নেবো না। তো তারপর অ্যাকচুয়ালি মানে প্রথম 2 দিন যখন শুটিং হয়, উনি আমাকে কিছু বলেননি। উনি আমাকে দূর থেকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, ওকে, ওনার যে শটটা মনে হচ্ছে ওকে, উনি ওকে বলছেন, আর নাহলে বলছেন যে আরেকবার যাবো। এমনিও মানে আমরা একটা শট মোটামুটি অনেকবার করে দিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হোক বা বিভিন্নবার করে অনেকবার এফোর্ট দিয়ে দেওয়া হয়েছে। তো আমাকে উনি প্রথম দিন কিছু বলেননি, সেকেন্ড দিনও সেরকমভাবে কিছু বলেননি। তো আমি খুব ইগারনেস তৈরি হয়েছিল, আমি কি পারছি না, আমি কি করছি আমি না বুঝতে পারছি না। এবার আমি ওনার সামনে গিয়ে, যাই হোক, সামনে সৃজিত মুখার্জি দাঁড়িয়ে আছে, উনি ডিরেকশন দিচ্ছেন আমার সামনে, আই এম অ্যাক্টিং অ্যান্ড সৃজিত মুখার্জি আমাকে বলছেন অ্যাকশন। তো এটা বলাটা ইজি, আমার কাছে প্রথম দিন এটা খুব ভয়ের ছিল, ইন দ্য সেন্স আমার বুক ধুকবুক করেছে, কারণ আমি
ওনাকে দেখছি আমি অটোগ্রাফ থেকে, আমি যখন এইটুকু আমি তখন থেকে মানে সুজিত মুখার্জি ইটস আ ব্র্যান্ড, ঠিক আছে। তো এবার ওনার মতো একজন আমার সামনে দাঁড়িয়ে আমাকে অ্যাকশন কাট বলছে, মানে বুক ধুকবুক তো করে। তো এবার আমি খুব সাহস করে 3 নম্বর দিন আমি ওনার কাছে গেলাম, স্যার একটা কথা বলবো? বলছে হ্যাঁ বলো। আমি বললাম স্যার আমারটা কি হচ্ছে, মানে আমি কি পারছি, কোথাও কি কিছু ল্যাক হচ্ছে, আপনি আমাকে বলে যা হচ্ছে ঠিক আছে, যদি কিছু 19-20 হয়, যদি মনে হয় যে বাড়াবো কমাবো বা কিছু হবে, তাহলে আমি তোমাকে বলবো ডেফিনেটলি। ডোন্ট থিঙ্ক টু মাচ, মানে এই জিনিসটা করে মাঝখানে যে এই যে জায়গাটা, এটাকে নষ্ট করো না, মানে নষ্ট করো না ইন দ্য সেন্স তোমার যে এনজয় করার যে মুভমেন্টটা, তুমি তো অ্যাক্টিংটাকে এনজয় করছো, তুমি যদি এটা সবসময় মাথায় রেখে থাকো শর্ট দিয়ে, আর আমি এটা ঠিক করলাম, আমি এটা ভুল করলাম, আমায় কেন কিছু বলছে না, আমি কেন এটা নই, আমি কেন ওটা নিই, তাহলে তো তোমার মুহূর্তটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এনজয় ইট। আর অ্যাক্টিং তো ওরমভাবে মেপে হয় না। তো উনি আমাকে আমার মতো ছেড়ে দিয়েছিলেন, তো আমি আর কি মানে সেখানে আমি ওটাতে আমি আরও কমফোর্টেবল ফিল করি যে উনি আমাকে আমার মতো ছেড়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, জাস্ট ডু ইট। আমার যদি মনে হয় কোনো গণ্ডগোল হচ্ছে, আই ডেফিনেটলি কল ইউ, মানে আমি তোমাকে বলে দেবো, আমি তোমাকে মাঝখানে কেটে দেবো এগুলো। তো তারপরে যেরকমভাবে শুটিং চলেছে, এবং মানে ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা, তো আমাকে আর নতুন করে কিছু মানে বলবার কোনো জায়গা নেই। মানে উনি কীরকম কাজ করেন না করেন আমরা প্রত্যেকে জানি সেটা, এবং আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং বহুদিন ওনার সাথে শুটিংয়ের সৌভাগ্য হয়েছে। তো নাও আমাদের ছবিটা রিলিজের মুখে আর কি। সত্যি কথা বলতে যে উনি ফ্লোরে প্রচণ্ড সিরিয়াস থাকতে ভালোবাসেন। ওনার আমি যেটা আমার সবথেকে যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে উনি যদি একবার কাজের মধ্যে ঢুকে যান, তাহলে উনি মানে A to Z শুধু কাজটাকেই মনে রাখেন। ওনার মানে উনি পুরো কাজের মধ্যে, বলা হয় না কর্মযোগ্য, ওনার কাজটা পুরো রকম। মানে উনি ফ্লোরে ঢুকে গেলে বা কাজের মধ্যে সিনের মধ্যে ঢুকে গেলে, এবং আমি বলছি আমাদের আপনারা যদি BTS খেয়াল করেন, BTS যদি পরে পোস্ট করা হয় আপনারা দেখতে পাবেন, আমাদের যখন নদীতে শুটিং হয়েছিল আমরা নৌকোয় উঠে শুটিং করেছি। ক্যামেরাম্যানের উনি মনিটরে বসে শট নিতেই পারতেন, বাট সৃজিত মুখার্জি নিজে নদীতে নেমে শট নিয়েছেন। আর্টিস্টরা নৌকোয় উঠেছে, ক্যামেরাম্যান নদীতে নেমেছে, ওই জন্য ডিরেক্টরও নদীতে নেমেছে, জামা প্যান্ট ভিজিয়েছে, লুঙ্গি পরে ফিরেছে, ধুতি পরে ফিরেছে, এরকমও হয়েছে। মানে এগুলো BTS-এর ছবি আছে, যে ক্যামেরাম্যান ওখানে ছিল আমাদের BTS করেছে, সৃজিত মুখার্জির এরকম ছবি আছে ওনাদের কাছে। মানে ওনার মাঝখানে 2 দিন জ্বর ছিল, টানা বৃষ্টিতে ভিজে শ্যুট করেছে। ওনার মানে কাজের মধ্যে এত ইনভলভ ছিলেন, ওনার মনেই নেই যে উনি পুরো ভিজে গেছেন, ওই অবস্থাতে উনি শুকিয়েছেন। ওনার জ্বরও ছিল, সেই অবস্থাতে তারপরের দিন আবার শ্যুট করেছেন। তো উনি এরকম আর কি ইনভলভমেন্ট। এবং আমাদের লাস্ট দিন যেদিনকে র্যাপ আপ হচ্ছে, সেদিনকে একটা সিন ছিল যেখানে সন্ধ্যা 6টার সময় পুরীতে, যেখানে আমি যখন জলে নেমেছি একটা সিনে, পুরীতে জলে নামার সিন ছিল, আমি অনেকটা হেঁটে হেঁটে সমুদ্রের মধ্যে চলে গিয়েছিলাম। তো আমার সামনে যখন ঢেউ আসছে, আমি ঢেউগুলো এরকম হাইটে দেখছি, সামনে থেকে দেখছি ঢেউগুলো আসছে। সেই শট যখন আমার ফ্রন্ট শটগুলো নেওয়া হতো, তখন গোপ্রো নিয়ে একজন ক্যামেরাম্যান নেমেছিল, এবং তার সাথে ক্যামেরাম্যানের পেছনে আরও গভীরে যেতে হচ্ছে সৃজিত মুখার্জি। তো উনি নিজে নেমে বিকেলবেলা সন্ধ্যাবেলায় নেমে, আর কেউ নামেনি কিন্তু উনি নেমেছে, উনি নেমে সেই শটগুলো নিয়েছে। মানে এগুলো আমার বলা কথা না, এগুলো সত্যি কথা, যেগুলো BTS-এ বন্দি আছে। তুমি যেই ধারাবাহিকটি বলো সেটা বিশাল জনপ্রিয়, মানে অনেক দিন ধরেই চলছে। তো দুটো মানে কীভাবে ম্যানেজ করলে এই টাইমটায়? দেখো, প্রথমত যখন মানে আমি এটা ভাবিনি যে আমি কীভাবে ম্যানেজ করবো, কারণ আমি যদি ভাবতাম যে আমি কীভাবে ম্যানেজ করবো বা দুটো এভাবে কীভাবে ম্যানেজ করবো, তখন মানে আমার এটা নিয়ে অনেক চাপ হয়ে যেত। তো আমার মনে হয়েছে যে when you are busy everything is easy, তো আমি ওরকমভাবে এগিয়েছি, তো দুটো ম্যানেজ হয়ে গেছে কোনো না কোনোভাবে, উপায় হয়ে গেছে। সাথে সাথে তুমি ধূমকেতুর কথা বললে, শুভশ্রীদির সাথে স্ক্রিন শেয়ার করেছো? একসাথে তো সিন নেই, কারণ যে প্রেক্ষাপটের গল্প, দুটো সময়কাল আলাদা, একটা 1800, একটা 1500 এবং একটা 2000 সাল। তো এবার তিনটে সময় যেহেতু আলাদা, একসাথে সেই জন্য তিনজনের একটা সিন নেই, বাট ফ্লোরে দেখা হয়েছে একই সাথে, মানে একই দিনে শুটিং, মানে একে অপরেরটা দেখা বা একই সাথে কথা হওয়া বা দেখা হওয়া, সেগুলো হয়েছে। শুভশ্রীদি খুবই সুইট এবং
খুবই শান্ত এবং খুব সফট স্পোকেন, যেটা আমার মনে হয় খুব হাম্বল, ডাউন টু আর্থ। এবং আমি যখন আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যখন স্টেজ রিহার্সালগুলো হচ্ছিলো, মানে সিনেমাটা শুটিং শুরু হওয়ার আগে, আমি স্টেজে গিয়ে শুভশ্রীদির প্রক্সিও দিয়েছি। মানে আমি বিনোদিনীর চরিত্র প্র্যাকটিসও করেছি একদিন দুদিন ওখানে গিয়ে। তো সেইখানে শুভশ্রীদির সাথে যখন আমার দেখা হয়েছে, কথা হয়েছে, মানে খুবই ভালো, মানে একজন সুপারস্টার এত ভালো। মানে দিব্যদার সব থেকে বড় দর্শক মা বাবা কি বলছেন? মা বাবা খুবই খুশি, এবং আমার সব থেকে যেটা মনে হয় যে আমি প্রচণ্ড লাকি এই কারণে, কারণ আমি আমার মা বাবার সাপোর্ট সবসময় পেয়েছি। মানে আমার মা বাবা ছোটোবেলা থেকে বলে গেছে, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট মন দিয়ে করো, যা করার করো, মন দিয়ে করো। মানে তুমি আর্মিতে যেতে চাইছো, মন দিয়ে করো। তুমি যদি ফ্যামিলি বিজনেস দেখো, সেটাও মন দিয়ে দেখো। আর যদি তুমি অভিনয় করতে চাও, সেটাও মন দিয়ে করো। তুমি যেটা করবে, তুমি যদি কখনো আমাদের বিজনেসে আসো, ফ্যামিলি বিজনেস ধরো, ব্যবসা দেখো, সেটাও মন দিয়ে করতে হবে। আর তুমি যদি অভিনয় করো, সেখানে যেন 100% তোমার লাগে। দিনের শেষে যেন আয়নায় দাঁড়িয়ে এটা না মনে হয় যে ইয়ার আমি ওটা দিতে পারতাম, আমি দিইনি, বা আমি অন্যায় করেছি কিছু একটা, বা আমি আমার কাজকে কোনোভাবে প্রতারণা করেছি, সেটা যেন না হয়। সেটা আমার মা বাবা সবসময় বলেছে। এবং ছোট পর্দায় তো ভালোবাসা পেয়েছো এতদিন, বড় পর্দায় ভালোবাসা পেতে চলেছে, দর্শকদের কী বলবে? দর্শকরা সবসময় সঙ্গে রয়েছেন, সেটা আমি মানে ফিল করেছি। ওনাদের ভালোবাসা, ওনাদের সমস্ত শুভকামনা সবসময় আমাদের পজিটিভ ঊর্জা জাগিয়েছে। এবং এটা যেহেতু একটা বিশাল বড় কাজ, এবং এটা আমার জীবনের প্রথম ছবি, আমার কাছে মানে ইটস এ লট। তো সেক্ষেত্রে আমি আবার দর্শকদের অনুরোধ করবো, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রেম, আপনাদের সব কিছু যেন এইভাবেই আমাদের ওপর রেদার, মানে আমার ওপরটা বলা উচিত নয়, আমি বলতে পছন্দ করি, আমাদের ওপর যেন সবসময় এভাবে বৃষ্টির মতো পড়তে থাকুক আর কি। মানে এটা মানে আমাদের সবসময় এটাই চেষ্টা থাকবে, আপনাদের ভালো কাজ সেটা যেই মাধ্যমে হোক, সেটা উপহার দেওয়া, এবং প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে যেরকমভাবে প্র্যাকটিস করে বেটার করে তোলা, সেটা করে তোলা। এবং আমরা যেরকম মানে আমরা যেই কাজটা করি, সেটা যেন আমরা মন দিয়ে করতে পারি, এইটুকুই আমি কামনা করি দর্শকের কাছে। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা দেবেন, আর আমাদের প্লিজ ভালোবাসা ছাড়বেন না। আর বাংলা ছবি, বাংলা সিরিয়াল, বাংলা থিয়েটার, বাংলা নিউজ পেপার, বাংলা ম্যাগাজিন, এইসব আমাদের বাড়িতে ভরিয়ে দিন। আর এমনিও এখন বাংলা সিনেমা মানে সবকটা হিট পরপর, আর ধূমকেতু রেকর্ড একটা ব্রেক করেছে। তো আমার বিশ্বাস ভালো ছবি, এবং মানুষ সেটা দেখবে, এবং মানুষ সবসময়, বাংলা দর্শক সবসময় ভালো জিনিসের ভ্যালু দিয়েছে, আমি বিশ্বাস রেখেছি। থ্যাংক ইউ।